বেইজিং এর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা খুবই এক্সাইটেড। আজকে আমাদের স্পেশাল একটা দিন, কারণ আজকে আমরা গ্রেট ওয়াল দেখতে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। কি ঠান্ডা বাবা। হোটেল থেকে বের হইলাম আর জমে যাচ্ছি। অনেক বাতাস, এখন 6 ডিগ্রি চলে সকালবেলা। বাবারে, এখন হচ্ছে সকাল 8টা বাজে। আমাদের চায়না ট্রিপে এবার বেইজিং এ আসার মেইন কারণ কিন্তু এটাই, গ্রেট ওয়াল দেখা। না হলে হয়তো আসা হতো না, তাই না? হ্যাঁ, অনেক দূরে আসছি আমরা গ্রেট ওয়াল দেখার জন্য। ও মা গড, কেমনে ব্লক করবো আজকে? যাই না, গাড়ি পাইছি। আল্লাহ, আমার হাত জমে যাচ্ছে। ইয়ানসো হাতের হ্যান্ড গ্লাভস। হ্যাঁ, ও মা, আল্লাহ জানে ওখানে গেলে কি হবে, ওখানে তো পাহাড়। মানে রোদ আছে বাট এত ঠান্ডা বরফ বাতাস। আমাদের গাড়ি চলে আসছে নিতে। বেতু চ্যাং এক্সিট ডি। সকালবেলা ব্রেকফাস্ট করে 8:30টার সময় তাড়াহুড়া করে আমরা রওনা দিলাম। চলেন আজকের দিন শুরু করি। তো আমরা এখন একটা পিক আপ পয়েন্টে যাচ্ছি। ওইখান থেকে মেইনলি আমাদের জার্নি শুরু হবে গ্রেট ওয়ালের উদ্দেশ্যে। পিক আপ পয়েন্টের টাইম দেওয়া ছিল 9টার সময়। এখন একদম টাইম মতোই পৌঁছাবো মনে হয়। আমরা কিভাবে যাচ্ছি, কি কি করি, সব এই ভিডিওতে থাকবে। সো আমরা আমাদের পিক আপ পয়েন্টে পৌঁছায় গেলাম। একদম 2 মিনিট বাকি। এখান থেকে হচ্ছে একটা গ্রুপের সাথে আমরা যাব। হ্যাঁ, এখন রওনা দিব না? অনেক দূরে যেতে হবে আমাদের। ওইটা মানে 1 ঘন্টা থেকে একটু বেশি, প্রায় 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে যাব। এই যে বেতুচেং ডি এক্সিট, এই পিক আপ পয়েন্টে যে সবার আসতে হয় এমন না, কয়েকটা পিক আপ পয়েন্ট আছে। আমরা এই পিক আপ পয়েন্টে সিলেক্ট করছি কারণ এটা 9টার সময় ছিল। অন্য আরো পিক আপ পয়েন্ট ছিল যেগুলো 8টা 8:30 এরকম টাইমে পিক আপ করে। মানে এক একটা গ্রুপ এক একটা পয়েন্ট বলে দেয় যে কোন পয়েন্টে মিট হবে আর কয়টার সময় মিট হবে। আর অনেক মানুষ চলে আসছে, সবাই ওয়েট করতেছে। পিচ্চি বাচ্চাও আছে আমাদের সাথে গ্রুপে। হ্যাঁ, আমাকে গতকাল রাতে মেসেজ পাঠিয়েছে যে রেড পান্ডা একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় থাকবে গাইড। মানে গাইডই আসে নাই এখনো। হ্যাঁ, নাইস। দেখো এখানে একটা পার্ক আছে, সবাই পার্কে হাঁটাহাঁটি করতেছে। এই সাইকেলগুলো জাস্ট জায়গায় জায়গায় থাকে বেইজিং এ। সাইকেলগুলো হচ্ছে স্ক্যান করে নিয়ে ফ্রিলি মুভ করা যায়। টাইম পাস করতেছে খেলে খেলে। ওই যে একজন পান্ডা আসছে। আর হোল্ড এ পান্ডা উইথ এ ফ্ল্যাগ। রেড পান্ডা না, আসলে পান্ডা বলছে শুধু। আমাদের পান্ডা গাইড চলে আসছে। আর দেখো পুরো গ্রুপে সবাই কালো জামা পরছে, আমরা শুধু সাদা পরে আছি দুইজন। তোমাকে সুন্দর লাগতেছে। 在下一个家庭 how many people? 2 people. Islam, huh? We are 11, huh? 11. Family number 11. Seat number 11. Yes, 11. Sticker paste on your coat. এই যে গ্রুপ স্টিকার দিয়ে দিল আমাদেরকে, যেন হারায় না যাই। হারালে নীল পান্ডা খুঁজে নেব। ওটা ছবি তুলছে, চেহারা তো সবার একই। এখন কি পার হবো না গাড়ি আসবে?大家都要记住自己家庭号啊 ，very important for me to remember your family number to register 啊。首先点一下大家家庭号，大家都要记住自己家庭号啊，very 的就是安全，大家出门在外最重要的放第一位的一定是安全啊。Number 9, Number 10, 11, 11 আমরা মনে রাখবো। 15号、16号、18号、আচ্ছা, আমরা 19 স্কুলে号、ভর্তি হয়েছি, 20号、ডাকতেছি। 21。 Here. WhatsApp or আমাদের সিটি থেকে গ্রেট ওয়ালের পয়েন্টে যেতে 1.5 ঘন্টার মতো লাগবে। 啊，所以咱们现在 so two entrance to the wall. So where is the wall? 目前用 wall not start from the bottom. If you get in, you cannot see any wall. No wall on the bottom. All the wall built directly. So after reaching point, you need to take your free time. Go up 10 minutes. 10分钟 every 5 minutes one shuttle bus. And the first bus
And now the 3:30. সো এই ক্যাফেটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট, যেখানে ঠিক 5:30টার মধ্যে আমাদের চলে আসতে হবে। 5:30টায় হচ্ছে আমাদের লাস্ট বাস। এখন হচ্ছে গাইড আমাদের সবাইকে ছেড়ে দিবে, ফ্রিলি যার যার মতো ঘুরতে পারবে টিকিট দিয়ে। আর এখানে এসে চায়নায় প্রথম আমরা বিড়াল দেখলাম, এই যে ঘুমাচ্ছে। চায়নায় কেন যেন কুকুর বিড়াল রাস্তাঘাটে খুব একটা দেখা যায় না, কিন্তু অনেকে পালে। অনেক পেট ডগ দেখা গেল, বিড়ালেই প্রথম দেখলাম। সো আমরা এখন যাচ্ছি, আমাদেরকে শাটেল বাস একটা পয়েন্টে নিয়ে যাবে আবার। কয়বার ভাঙতেছি। এখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে, মানে অনেকে চাইলে হেলিকপ্টার রাইড নিতে পারে গ্রেট ওয়াল দেখার জন্য উপর থেকে। সো এখানে ঢোকার এন্ট্রি পয়েন্টে হচ্ছে অনেক অনেক সুভেনিয়ার শপ, সব পান্ডা দিয়ে ভরা। পান্ডা কিনবা একটা? তুমি কি না, তোমার সাথে মানাবে। আর ওরা উচ্চারণ করে এভাবে, পানাডা পানাডা। ওদের উচ্চারণগুলো একটু অন্যরকম আর কি। কত রকম ফল, এখান থেকে ফল কিনবে আর স্ক্যান করে পে করে দিবে, ক্যাশলেস সবকিছু। কি সুন্দর। আমাদের সব টিকিট হচ্ছে পাসপোর্টের, তাই শাটেলে ওঠার জন্য আমরা পাসপোর্ট লাইনে দাঁড়াইছি। আর এর জন্য চায়নাতে ঘুরতে আসে সব জায়গায় পাসপোর্ট নিয়ে ঘুরতে হবে। নো ড্রোন জোন। তুমি না ড্রোন উড়াইতে চাইছিল খুব? লিখে দিছে আগেই ওয়ার্নিং। সো আমরা আপনাদেরকে গ্রেট ওয়ালের ড্রোন ভিউ দেখাতে পারছি না। উপর থেকেই দেখাবো কেমন সুন্দর, হ্যাঁ। এমনি সুন্দর হওয়ার কথা। উপর থেকেই পাখির চোখে ভিউ দেখবো আমরা। জায়গায় জায়গায় ওয়াশরুম। তো আমরা হচ্ছে এখন শাটেল দিয়ে একটা পয়েন্টে আসলাম, যেখান থেকে এখন আবার কেবল কারের পয়েন্ট খুঁজতেছি। এই দেখো গ্রেট ওয়ালের হিস্ট্রি লেখা, জায়গাটার ম্যাপও দেওয়া, কিভাবে কোথায় যেতে হবে সব বলা আছে। হাঁটতে হাঁটতে গ্রেট ওয়াল দেখা যাচ্ছে। ওই যে আমাদের প্রথম দেখা, কাছে যেতে হবে। চলো চলো ভাই, চায়নায় এসে যেই পরিমাণ মানুষ দেখছি, এরকম মনে হয় না অন্য কোনো দেশে ট্যুর করতে গিয়ে এরকম পাইছি প্রত্যেকটা জায়গায়। কিভাবে পাবা, চায়নাই তো মোস্ট পপুলেটেড কান্ট্রি। আল্লাহ, সব জায়গায় সব জায়গায় অনেক ভিড়। এখানে একটা কেবল কার, আমরা এটা যাবো না, আমরা সামনেরটা যাব। এটাই গেলে 6 নম্বর টাওয়ারে যায়, আমরা 14 নম্বর টাওয়ারের কেবল কারে যাব। চাইলে আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারবেন। কেবল কারে গেলে এদিক দিয়ে যেতে হবে, আর আপনারা যদি হেঁটে পাহাড়ে উঠতে চান গ্রেট ওয়ালে, তাহলে এদিক দিয়ে হেঁটে যেতে হবে। হাইকিং ট্রেল এটা। আমি হেঁটে উঠতে চাই না ভাই, মানে কেবল কার দিয়ে গেলে ওই যে উপরে উঠাই দিচ্ছে। আমরা গ্রেট ওয়ালের হাইয়েস্ট পয়েন্টের দিকে যাব। তোমার পিছে আই লাভ কি? বলতে পারি না, আপনারা ট্রান্সলেট করে নেন। তুমি কি বলো, আই লাভ কোনটা লাভ? আই লাভ গ্রেট ওয়াল। আমি ভাবছি বলবো আই লাভ সিলভিয়া। এসব একটু শিখো।我是从那边出，他们从那边下去的。他都买好了，咱就走就行了。 গ্রেট ওয়ালে যাওয়ার জন্য বেজিং এ দুইটা পপুলার সেকশন আছে, একটা হচ্ছে বাডালিং আর একটা হচ্ছে মুটিয়ানু। আমরা এখন যে স্পটটা আসছি এটা হচ্ছে মুটিয়ানু। এই যে আমার পিছনে মুটিয়ানু সেকশনের ব্রিফ হিস্ট্রি দেওয়া আছে। মেইনলি মুটিয়ানুর এই সেকশনটা আমরা যেখানে আসছি, এটা 1404 সালে বিল্ড করা হয়, পাবলিক বা ভিজিটরদের জন্য ওপেন করা হয় 1988 সাল থেকে। আর আমরা মুটিয়ানুটা সিলেক্ট করছি কারণ এখান থেকে ভিউটা সবচেয়ে বেশি সুন্দর, আর বাডালিং এর তুলনায় এখানে ক্রাউডও কম থাকে। Look at me sometimes like all you want to do is run. Hear me So welcome to the Great Wall of China. ফাইনালি আমরা চলে আসছি এখানে। মানে আমার একটু পিছলা নাকি সিঁড়িটা, মানে চায়না আসার মেইন ইচ্ছা হচ্ছে এই গ্রেট ওয়ালের জন্য, গ্রেট ওয়াল দেখার জন্য। তো আজকে এই যে চলে আসলাম। তোমার অনুভূতি কি?
অবাক লাগতেছে এত লম্বা ওয়াল কিভাবে বানাইলো। কেবল কারের রাইডটা কিন্তু খুব ছোট ছিল, মানে 1-2 মিনিটের মধ্যে উপরে চলে আসছে। উপরে আসার পর এরকম ওপেন ভিউ, পুরো ওয়াল দেখা যাচ্ছে, মানে এমন একটা পয়েন্টে আসছে যেখান থেকে দুই পাশের ওয়ালই ক্লিয়ারলি দেখা যায়। এই পাহাড়গুলোর এভারেজ হাইট 1500 ফিটের মতো, সর্বোচ্চ মনে হয় 3400 ফিটের মতো যায়। এই চীনের প্রাচীর কিন্তু 21000 কিলোমিটার লম্বা, এটাকে সিরিজ অফ ওয়াল বলা যায়। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রাচীর এখন আর নাই, অনেকটুকুই এখন ধ্বংস হয়ে গেছে। আর এটা একবারও কিন্তু বানানো হয় নাই, 2300 বছর আগে এটা প্রথম বানানো হয়। আর মেইন কথা হলো এখানে 21000 কিলোমিটার মানে হচ্ছে পৃথিবীর অর্ধেক। বলা যায় যে এটা পৃথিবীর লার্জেস্ট ম্যানমেড স্ট্রাকচার। আসলে সব মিলে অবাক হওয়ার মতো। ছোটবেলায় আমরা পড়তাম না পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা হচ্ছে চীনের মহাপ্রাচীর, মানে তখন থেকেই আসার ইচ্ছা এরকম না, বাট তখন কখনো কল্পনাও করতে পারি নাই যে এই জায়গায় আমি এক সময় আসবো। মানে ভাবতেই অবাক লাগতেছে। আলহামদুলিল্লাহ এত দূরে পৌঁছায় চলে আসছি দেখতে, নিজের চোখে দেখলাম। একটা সিঁড়ি ছোট, একটা সিঁড়ি বড়, এরকম পিছলাই যাচ্ছে। এখন অনেক অনেক ভিড়, একটু ফাঁকা জায়গা খুঁজে বেড়াচ্ছি, একটু ছবি তুলবো আমরা, বাট অনেক ভিড়। ওফ, এখানে আবার দেখাই দিচ্ছে বেস্ট শুটিং স্পট। এটা তোমার পিছনে সবাই ছবি তোলার জন্য লাইন ধরছে। মানে এর কোনো শেষ নাই, যাচ্ছি শেষ হয় না, ফাঁকা পাওয়া যায়। হঠাৎ হঠাৎ হাঁটতে হাঁটতে এক এক জায়গায় ফাঁকা হয়ে যায়, আবার মানুষের ভিড়। টাইম যেহেতু লিমিটেড, কতটুকু যেতে পারবো আবার আসতে হবে, কতটুকু যাবো এটা বুঝেই যাওয়া লাগবে। মনে হচ্ছে প্রাচীন যুগে চলে আসছে। এখানে আবার সিঁড়িগুলো অনেক বড় বড়। এটা হলো একটা টাওয়ার, এরকম অনেকগুলো টাওয়ার আছে এখানে। পারতেছো? নামতে তো পারতেছি, উঠার সময় খবর হবে। উঠার সময় মানে হাত দিয়ে ধরে ধরে উঠা লাগবে। ও, এখানে একটা আরাম, বাইরে এত ঠান্ডা, অন্ধকার। এখান থেকে তারা খেয়াল রাখতো শত্রুদের দিকে। এই যে আসো, এখানে একটা সুন্দর জানালা। ওয়াও, মানে ওয়াচ টাওয়ার গুলো এরকম যে চারপাশে দেখা যায়। আর এখানে একটু বাতাস কম থাকে, মানে এখানে তারা রেস্ট নিত সৈন্যরা। হ্যাঁ, মানে ওয়াচ টাওয়ার থেকে দেখো আমি দেখতে পারতেছি, যে কোনো দিক থেকে কেউ আসলে দেখা যাবে। এটা কি গুলি মারবে? হ্যাঁ, ওইদিকে গুলি মারতো ওরা। গেম অফ থ্রোনস দেখতে আসছি। যুদ্ধ হলে এভাবে নিজেদের প্রোটেক্ট করতে চায়নার মানুষরা, মানে অনেক কড়াকড়ি যুদ্ধ হইতো মনে হয়। বুঝছো, চাইনিজরা প্রাচীনকাল থেকে সিকিউরিটি নিয়ে কনসার্ন। শহরের জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড থাকে, পুলিশ থাকে। এই প্রাচীরটা হচ্ছে কুইন ডাইনেস্টি 2300 বছর আগে শত্রুদের থেকে, মানে মঙ্গোলিয়া বা অন্য আশেপাশে শত্রুদের থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রথমে বানানো স্টার্ট করে। তারপর কুইন ডাইনেস্টির পর হান ডাইনেস্টি এটা কাজ করা শুরু করে। সবচেয়ে বেশি কাজ করছে হান ডাইনেস্টি, তারা একটু উন্নত ছিল। তারপর মিং ডাইনেস্টি এসে এরকম শক্ত প্রাচীর করছে। এর আগে যত প্রাচীর ছিল এগুলো এখন বলা যায় যে একটু দুর্বল হয়ে গেছে, তাই ওইখানে পাবলিককে যেতে দেয় না, বাট এটা এখনো প্রিজার্ভ করে রাখছে। একদমই ভাঙবে না কোনোভাবে, মজবুত এরকম একটা ফিল আছে। মনে হয় যে এত মানুষ ধাক্কা দিলে কি পড়ে যাবে, ভেঙে যাবে, ওইরকম কোনো সম্ভাবনাই নাই, এত মজবুত। কত উপরে উঠছি আমরা, মানে অনেক কষ্ট, বাট কষ্ট না করলে কেষ্ট মিলবে না। আপনাকে ভালো ভিউ পাইতে হইলে কষ্ট করে উপরে আসতে হবে। উপর থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। মানে বাচ্চারা বা বড়রা আসলে যদি বেশি কষ্ট হয়, কেবল কার নামানোর পরেই কিন্তু প্রথম সিঁড়িগুলোতেও ছবি টবি তোলা যায় বা ভিউ দেখা যায়, বাট একটু কষ্ট করলে হচ্ছে আরো বেশি সুন্দর ভিউ পাবেন। আমি কথা বলতে পারতেছি না, ঠান্ডায় কথা জমে যাচ্ছে। আর হচ্ছে দেখি তোমার হাত, দেখো আমাদের হাত লাল হয়ে গেছে, আমার একটু শুকায় গেছে। মানে কি একটা অবস্থা। কত চিপা সিঁড়ি দিয়ে উঠতেছি, মানে দুইজন পাস হয় একসাথে, দুইজন পাস হওয়া যাচ্ছে একসাথে এরকম। হাঁটাহাঁটির চরম পর্যায়ে। এখান থেকে হচ্ছে সেই চিপা সিঁড়িটা, মানে মাঝখানে মাঝখানে টাওয়ার, এগুলাতে এসে মানুষ ভিউ দেখে। আর টাওয়ার থেকে যে সিঁড়িগুলো, এগুলো অনেক দেখো কেমনে উঠতে হয়। আল্লাহ, তুমি ব্যাগ নিয়ে। এই যে এখানে আবার এত বড় উঁচা উঁচা সিঁড়ি, ওরে বাবা রে। টায়ার্ড হয়ে গেছো?
গ্রেট ওয়ালে উঠে শখ করে নিছে। ভাই যেমন ঠান্ডা তেমন হাঁটাহাঁটির কষ্ট, হ্যাঁ সব মিটছে, তা তো দেখতে পাচ্ছি। আমরা আজকে লাকি যে ভালো ওয়েদার পাইছি, তাও মানে গত 2 দিন বেইজিংয়ে আরও বেশি ঠান্ডা ছিল, মানে টেম্পারেচার ড্রপ করছে গত 2 দিন, এটাই সেই খবর পাইছি। আর আমরা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যানে বেইজিংয়ে একদিন বেশি রাখছি ইচ্ছা করি, যদি কোনো মতে গ্রেট ওয়াল ট্যুর প্ল্যানটা নষ্ট হয়ে যায়, বৃষ্টি বা কুয়াশাচ্ছন্ন থাকলে তো এই ওয়ালই দেখা যেত না, দেখা যেত মেঘে বা কুয়াশায় ঢেকে গেছে। মানে ওয়েদার ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এমনিতে গ্রেট ওয়াল আসার বেস্ট টাইম হচ্ছে এপ্রিল থেকে মে, যেটা ওদের স্প্রিং সিজন, আর হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর। আমরা এখন অক্টোবরে এসে আল্লাহর রহমতে দেখতে পারছি ক্লিয়ার ওয়েদার ছিল, ঠান্ডা হলেও সুন্দর ওয়েদার, পারফেক্ট ওয়েদার। আজকে ক্লিয়ার সব দেখলাম আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু কেবল কারে 14 নম্বর টাওয়ারে আসছি। এখানে প্রায় 20টার মতো টাওয়ার আছে। 14 নাম্বার থেকে 20 নাম্বার যাওয়ার রাস্তাটা সবচেয়ে সুন্দর, মানে ওইখানে ভিউটা খুব ভালো থাকে। আপনারা যে কেবল কারের উপরে আসবেন সেই কেবল কারে কিন্তু নামতে হবে। এখানে আরেকটা কেবল কার পয়েন্ট আছে 6 নাম্বার টাওয়ারে। সো আপনারা চাইলে 14 থেকে 6 হেঁটে যেতে পারবেন, বাট নামতে হলে আবার টিকিট কাটতে হবে। হাই, ফুল অফ দেখছো এনার্জি। আমরা উঠতে উঠতে আবার রেস্ট নিচ্ছি, আর উনি নাচতেছে, লাইফ এনজয় করতেছে, এটাই করা উচিত। সো আমরা একটা মজার জিনিস শিখলাম, এখানে হচ্ছে উনি কষ্ট কমাতে সাথে হচ্ছে মিউজিক প্লেয়ার নিয়ে ঘুরতেছে, সাউন্ড বক্স, জোরে জোরে গান বাজাচ্ছে আর নাচতে নাচতে উঠতেছে। ওরা মনে হাইক করে উঠছে, ওদের হাতে লাঠিও আছে। না ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, কত বয়স বাট এনার্জি আছে। ও আরে ওকে নিয়ে আসছে নাকি ছিল এখানে, বলে অনেক খিদা লাগছে মনে হয়। এই দেখো, ওরে বাবা, এই দেখো আমার হাত থেকে খাচ্ছে। নাইস। কেন তুমি? বাই বাই। ওরা এত মজা করতেছে, অনেক ভালো মানুষ তারা, অনেক ফ্রেন্ডলি, খুশি হয়ে যায় একটা হাসি দিলে, কথা বললে, হাই বললে। তো আমরা এবার যেই ট্যুর প্যাকেজে আসছি সেটা সম্পর্কে বলি। আমরা আমাদের ফুল ট্যুরটা হচ্ছে trip.com থেকে বুক করে আজকে আসছি। মানে হচ্ছে বেইজিংয়ের একটা পিক আপ পয়েন্ট থেকে আমাদের বাসে করে গ্রেট ওয়ালের এন্ট্রি পয়েন্টে নিয়ে আসলো, এরপর এন্ট্রি পয়েন্ট থেকে শাটেল সার্ভিসে করে আমরা কেবল কার পয়েন্টে আসলাম, আর তারপর হচ্ছে কেবল কার দিয়ে এই যে গ্রেট ওয়ালের উপরে চলে আসলাম। মানে ফুলটা মিলা একটা টোটাল প্যাকেজ আমরা trip.com থেকে নিয়ে নিছি। এই ফুল ট্যুর প্যাকেজটা হচ্ছে কস্ট পড়ছে পার পার্সন $36, মানে বাংলাদেশি টাকায় 4500 টাকার মতো। মানে আলাদা আলাদা টিকিট কাটলে কম বেশি হতে পারে, বাট আমাদের কাছে মনে হয়েছে অ্যারেঞ্জ থাকলে ভালো হবে, তাই প্যাকেজ করা আছে, ওইটা নিয়ে নিছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমরা যেই প্যাকেজটা বুক করছি সেটার লিঙ্ক দেওয়া থাকবে। এন্ট্রি টিকিট, তারপর হচ্ছে কেবল কার টিকিট বা শাটেল টিকিট, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে করলে একটু কম কস্ট আসে, বাট টিকিট কাউন্টারে অনেক অনেক ভিড় থাকে, প্লাস ইংলিশ ঠিক মতো বুঝে কিনা ওইটার একটা টেনশন থাকে। আর হচ্ছে হোটেল থেকে যে আমরা এই পর্যন্ত আসবো সেইটার ট্যাক্সি ভাড়া অনেক বেশি আসে। তো সব মিলাই আমরা দেখছি প্যাকেজটা নিলে হচ্ছে কস্টিং কম আসে, প্লাস অ্যারেঞ্জ সুন্দর মতো সব কিছু ব্যবস্থা থাকে। এই যে এখন আমাদের ট্যুর শেষ হলো, একবারে নামাই দিবে পিক আপ পয়েন্টে, সেখান থেকে সাবওয়ে বা ট্যাক্সি নিয়ে আমরা হোটেলে চলে যেতে পারবো। সো এই জন্যই হচ্ছে এটা নেওয়া। তো আমরা এবার চলে আসছি বেইজিং এর আরেকটা আইকনিক স্পট দেখতে। কোথায় আসছি আমরা? এই যে পিছনে ঘুরে দেখো, এই যে ন্যাশনাল স্টেডিয়াম। বার্ডস নেস্ট বলে এটাকে, নাম এটা, পাখির খাঁচার মতো দেখতে। হ্যাঁ সুন্দরী, আসলে পাখির খাঁচার মতো লাগতেছে দূর থেকে দেখতে। হ্যাঁ, আর্কিটেকচারটা ইউনিক। মানে এটা স্টিলের এমন লাগতেছে না, মনে হচ্ছে ওই পাখির খড়ের খাঁচা টাচা এরকমই হবে, আসলে সত্যি এরকম দেখতে। রাতের লাইটিং এর কারণে আরো সুন্দর লাগতেছে। আমরা এখন যে রাস্তায় হাঁটতেছি এটাকে অলিম্পিক স্ট্রিট বলে, কারণ বেইজিং এ 2বার অলিম্পিক হোস্ট করা হয়েছে, আর এই স্টেডিয়ামের মধ্যে অলিম্পিক খেলা হয়েছিল।
এই জায়গাটাকে তারা আর কি একটা আইকনিক প্লেস হিসেবে ধরে আর কি। অনেক লাইটিং আর টুরিস্টরা আসে এটা দেখতে, এই জন্য হচ্ছে একটা টুরিস্টি ভাইব থাকে। সো রাত্রেবেলা এখানে আসলে হাঁটাহাঁটি করলে ভাল লাগবে। আর আমাদের কিন্তু এটার কাছে যেতে ভালোই হাঁটা লাগতেছে, মানে আমরা যে বাসে আসলাম আমাদের যে ট্যুর গাইড ছিল সেই আমাদের সাজেস্ট করলো যে যেখানে নামাবে ওখান থেকে একটু হাঁটলে হচ্ছে সামনে অলিম্পিক স্টেডিয়ামটা পড়ে, এই জন্য হচ্ছে আমরাও দেখতে চলে আসলাম। তো আজকের ব্লগটা সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমরা আজকে হচ্ছে গ্রেট ওয়াল দেখলাম, আপনাদের দেখালাম, এর মানে কিন্তু এই না যে আমাদের চায়না ট্রিপ শেষ। আমরা চায়নায় একটা লং ট্রিপে আসছি এবার। এরপর আমরা চায়নার এমন সব জায়গা দেখাবো যেগুলোতে আমাদের দেশের মানুষ একটু কমই আসে, অদেখা সৌন্দর্য বলা যায়, অনেকে জানেও না এরকম যে চায়নায় এত সুন্দর জায়গা আছে, প্লাস ইজিলি যাওয়া যায়। সো সামনের ব্লগগুলো আরও সুন্দর হবে আশা করি। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন, সামনের ভিডিওগুলো যেন মিস না হয়। সো আজকে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। In her hands, she starts to